হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে জানান, সেলফি তোলা মানেই প্রেম নয়। তিনি বলেন, কারোর সাথে কথা বলা বা দেখা হওয়া মানেই রাজনৈতিক সমঝোতা নয়। অনেক সময় বিয়ে বাড়িতে দেখা হলে মানুষ সেলফি তোলে, তার মানে এই নয় যে সম্পর্ক তৈরি হয়ে গেল। আগে বুঝতে হবে কে কি চাইছে, তারপর দলে আলোচনা হবে। সবকিছুর বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়। মোহাম্মদ সেলিম বলেন, বিজেপি ও তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। বামপন্থীরা মানুষের কাজ, শিক্ষা, অধিকারের কথা বলছে। মন্দির ও মসজিদে রাজনীতির বিরোধিতা করে তিনি জানান, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বৃহত্তম ঐক্য করায় বামেদের লক্ষ্য। এই সিদ্ধান্ত দলীয় রাজ্য সম্মেলনেই গৃহীত হয়েছে। তিনি জানান, রাজনৈতিক সমঝোতা ও আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় আলিমুদ্দিন দপ্তরে। বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। দু একদিনের মধ্যেই তা শেষ হবে। বামফ্রন্টের বাইরে থাকা বিজেপি তৃণমূল বিরোধী শক্তির সঙ্গেও আলোচনা হবে, তবে বামফ্রন্টের সমঝোতার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের ভূমিকা নিয়ে মোহাম্মদ সেলিম বলেন, প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর সময় বাম কংগ্রেসে আসন সমঝোতা হয়েছিল। বর্তমান সভাপতি শুভঙ্কর বাবুর সিদ্ধান্তহীনতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, কংগ্রেসকে ঠিক করতে হবে তারা বিজেপি, তৃণমূল না বামেদের সঙ্গে থাকবে। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করতে পারে না, তারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, অতীত তারে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ সিপিআইএম করেছিল, কিন্তু তখন তা গুরুত্ব পায়নি। রাজনৈতিক বিচারিতা নিয়ে আজ অকারণ বিতর্ক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেষে বলেন, বাম শরিক দলগুলির মধ্যে মাঝে মাঝে মতভেদ থাকলেও সেটা স্বাভাবিক। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। এটা হচ্ছে যে কালকে যে বৈঠক, দেখা যাচ্ছে যে প্রথমত আমাদের বৈঠক হয় আমাদের পার্টির দপ্তরে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিন স্ট্রিটে হয়, বা অন্য রাজনৈতিক দল যদি কেউ থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সে পর্যায়ে আছি। এজন্যই বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রক্রিয়া চলছে এবং দু একদিনের মধ্যে সেটা শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপরে অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই, কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা একটা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তাদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে, বাম কনসলিডেশন হয়ে গেলে রাজ্যে, তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, পরিবহনের কথা, রোজগারের কথা, 100 দিনের কাজের কথা, আবাসের কথা, ফসলের দামের কথা, সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবার সবার হচ্ছে, কালকে রাত্রি থেকে দেখলাম হঠাৎ মিডিয়া জেগেছে, যারা প্রত্যেকটা ভোট 21-এর ভোটে এবং 24-এর ভোটের আগে আমরা দেখেছি জানুয়ারি মাস থেকে মোটামুটি মিডিয়াগুলো সিপিআইএমকে বয়কট করে দেয়। লাল ঝান্ডা যে আছে, সিপিআইএম যে আছে, তারা যে লড়ছে, মাঠে ময়দানে আছে, এ খবর থাকে না। ওই টেলিভিশন চ্যানেলকে এরকম ভাগ করে দেয়, একদিকে মোদি আর একদিকে মমতা, তারপরে ব্যাপক কুস্তি দেখায়। এবারে সেই বাইনারি ভাঙছি আমরা, বাংলা মানুষই ভাঙছেন। কারণ এই সিবিআই দপ্তরে গিয়ে মমতা যেভাবে ফাইল নিয়ে আসলেন এবং সিবিআই ইডিআই যেভাবে চুপ থাকলো, ওই প্রতীক জেনের দপ্তরে গিয়ে যেভাবে ভাইপোর কয়লা পাচার, বালি পাচারের কাণ্ডে বিজেপি শেল্টার দিচ্ছে তাদেরকে, যেভাবে মমতা এখন দিল্লিতে গিয়ে আবার আলাপ আলোচনা করবেন এই এসআইআর নিয়ে যা হচ্ছে, যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে মানুষ এখন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধছে। সিপিআইএম প্রথম থেকে বলেছে, আমাদের পার্টির কর্মসূচি এটাই, যে যেভাবে ফাঁসির শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তম ঐক্য আমরা গড়ে তুলব। এটার ব্যাপারে যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা বিভিন্ন সামাজিক গোষ্ঠী নিয়ে কাজ করে, যারা নদী নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং এটা ঘোষিত পার্টি রাজ্য সম্মেলন ডানকুনিতে হয়েছিল। সেখান থেকে আমরা বলেছিলাম, বিজেপি তৃণমূল বিরোধী যারাই অবস্থান নেবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। এবার সবাই চটজলদি সমাধান চায়, কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। কোনো পাগলেরও মনে করে বোধহয়, যেই সেলফি তুললো বোধহয় আমার প্রেমে পড়ে গেছে। সিপিআইএম এটা মনে করে না। সিপিআইএমের জোট, সমঝোতা, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়ে তার উপর তৈরি হয়। এতদিনের বামফ্রন্ট, 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছি আমরা, এতদিন আমরা ভোট লড়ছি, তাও তাদের মধ্যে আসন সমঝোতায় এখন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি 4 দফা করে বৈঠক করেছি। কারণ কোনো যাতে
ভুল বোঝাবুঝি না থাকে সবাই ঐক্যবদ্ধ করতে পারে। তাহলে বামফ্রন্টের মধ্যে একটা ফ্রন্ট আছে, তার মধ্যে আসন সমঝোতা করে 4 দফা আলোচনা করতে হয়। তারপরে বামফ্রন্টের বাইরে যারা আছে সিপিআই, এমএল, আইএসএফ, তাদের সঙ্গে আমরা কথা বলছি। 1 দফা 2 দফা আলোচনা হয়েছে, আরও কয়েক দফা আলোচনা হবে, তারপর আসন সমঝোতা হবে। সুতরাং কেউ যদি মনে করে হঠাৎ করে কোথাও রাস্তায় দেখা হলো আর সেখানে দাঁড়িয়ে আসন সমঝোতা জোট হয়ে যাচ্ছে, তারা হয় রাজনীতি বোঝে না, আর তা নাহলে তারা বিজেপি তৃণমূল ওই ইন্ডিয়া ব্লক তৈরি করার সময় যেরকম মিডিয়াতে হইচই করেছিল, গেল রফ তোলে, যারা সিপিএমকে দু চোখে দেখতে পারে না, তাদের হচ্ছে এখন অনেক চিন্তা। কারণ তারা মনে করলো সিপিএম এক ঘরে থাকবে। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি রাজনীতি করতে চায়, সিপিআইএমকে হিসেবে বাইরে রেখে কোনো রাজনীতি করতে পারবে না। আর সিপিআইএমকে রাজ্য সম্পাদক হিসেবে বুঝতে হবে, যারাই রাজনীতি করছে কে কী করছে, কার পেছনে কী আছে, কোন কলকব্জা আছে, সেটা আমাদের বুঝে নিতে হয়। হুমায়ুন কবির কে সেকুলার মনে করছেন আপনারা? আমি সার্টিফিকেট দিয়েছি, তো সার্টিফিকেট দেবে। এটা ভালো লাগলো যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এই বিশ্বাস আপনাদের আছে। এটা আমরা বলে নয়, 100 বছর ধরে কমিউনিস্ট পার্টি এই রাজ্যে, এই দেশে যে রাজনীতি করেছে, এটা তার ফসল। আমাদের পূর্বসূরি এটা বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু এটা আমি যাই তোমাদের সঙ্গে যে কথা বলছি, তোমাদের সবাই সৎ সাংবাদিক বলতে পারবে? কেউ যখন যে ছবি তুলে বলে মোহাম্মদ সেলিম কথা বলছিলেন পান্ডুয়াতে সাংবাদিকের সঙ্গে, তারা সব সৎ সাংবাদিক ছিল। আর অনেক সময় ফেক সাংবাদিকও থাকে, ফেক সিবিআই অফিসার থাকে, ফেক পলিটিশিয়ানও থাকে, ফেক এমএলএ, ফেক ভ্যাকসিন, ফেক ডাক্তার, ফেক উকিল, ফেক জাজ পর্যন্ত পাওয়া গেছে। যে দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট জালি থাকে, সেখানে আমরা কাউকে চট করে সার্টিফিকেট দিই না। কিন্তু এইটা নিয়ে তো চর্চা হচ্ছে যে যখন হুমায়ুন কবির 70-30-এর কথা বলেছিল মুর্শিদাবাদে, তার সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলছে। এই যে একটা খুব ভালো কথা মনে করলে, এটা মনে পড়লো। তাহলে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তোমরা সে কথাটা গুরুত্ব দাওনি, মিডিয়া দেয়নি। রাতারাতি মোদি থেকে আর মিডিয়া সবাই মিলে হয়েছে আরম্ভ করলো, হুমায়ুন কবিরকে রাজ্যের দেশের নেতা বানিয়ে দিল, দেশ কা নেতা কেসা হুমায়ুন কবির কাছে। কারণ তখন অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে। তো রাজনীতি স্পষ্ট। তাহলে আজকে দাঁড়িয়ে যখন ওটা বলছে না, তখন তোমাদের পুরনো কথা মনে পড়েছে। এটা ভালো, সাংবাদিকরা মনে রাখা উচিত। কিন্তু এখন দাঁড়িয়ে, আচ্ছা তখন যখন এই কথাটা বলছিল, তখন সে মমতার কোলে ছিল। যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো, মন্ত্রী করলো, যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার ক্যান্ডিডেট হলো, সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো, আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিল। সেসব নিয়ে কোনো সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে সেই নিয়ে তোমাদের চোখে বালি যাচ্ছে। সুকান্ত মজুমদার বলছে যে আমি কথা শুনতে চাইছি, আমি সাম্প্রদায়িকদের কথা বলছি, তুমি সুকান্ত মজুমদার কথা বলছো কেন? মোগলদের মধ্যেও আপনার সেলিম ছিল, হুমায়ুন ছিল, এখন তারা এটা বিজেপি আরএসএস রাজনীতি। সুকান্ত মজুমদার তৃণমূলের ওই অধ্যাপক সংগঠন করতো, অথচ সে আরএসএস। এরকম তৃণমূলের মধ্যে অনেক আরএসএস ঢুকে আছে, প্রথম থেকে আছে, এবং এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে। তাদের সিলেবাসে এগুলো শেখানো হয়। তারা নাম দিয়ে, খোরাক দিয়ে, পোশাক দিয়ে চেনে। গত বিধানসভা নির্বাচনের সাথে মনে নেই, সব মিডিয়াগুলো পেছন পেছন ঘুরছিল বিজয়বর্গীর বিরুদ্ধে এর প্রসঙ্গে। এখন কোথায় গেল সে বিজয়বর্গী? সে বিজয়বর্গী বলেছিল মিস্ত্রিরা দেখলাম চিড়ে ভিজিয়ে খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। তো সুকান্ত মজুমদারের তো বাপ ঠাকুরদার শিখে এসছে, মানে রাজনীতিতে। তারা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে। এই যে ত্রিপুরার ওই যে আদিবাসী ছেলেটাকে উত্তরাখণ্ডে পিটিয়ে মারলো আরএসএসরা, কেন মারলো? বললো চোখটা আটান আছে, সুতরাং ওই চিনে। সুতরাং ওদের দলে কথাবার্তা শুনো না, ওরা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে, হচ্ছে তোমার গিয়ে ধর্ম দেখে ওরা পেটাপেটি করে। আমরা তা করি না, আমরা সব ভারতবাসীকে ভারতবাসী মনে করি। অধীর চৌধুরী বলছে যে কে কার সঙ্গে জোট করবে, কে কার সাথে আলোচনা করবে, তবে নিজস্ব ব্যাপার। দল যদি তাকে দায়িত্ব দেয়, কংগ্রেসের হয়ে তিনি আবার গতবার যেমন করেছিলেন, এবারও দায়িত্ব নিয়ে তিনি আলোচনা করবেন পার্টির স্বার্থে। এটা কংগ্রেস দলের ব্যাপার। কংগ্রেস দল কাকে দায়িত্ব দেবে সেটা কংগ্রেস দল ঠিক করবে। তবে এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো? এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্কর বাবু যদি না চান,
আর অধীরবাবু যদি চান সেটা তাদের দলের সমস্যা। সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে? আমি তো তাই বলেছি, কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে ছাড়ছি না, কিন্তু আমি তো কাউকে পায়েও ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনও শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, বা সিপিএমের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকমভাবে হয় না, নিজের স্পষ্ট ভূমিকা নিতে হয়। 21-এ যখন আপনারা আইএসএফকে নিলেন তখনও একটা দেখা গিয়েছিল আপনাদের শরিকদের মধ্যেই ফরওয়ার্ড ব্লক চাইছিল না বা কংগ্রেসের আপত্তি ছিল। এবারে কি আইএসএফ বা এই হুমায়ুনের কথা বলছেন আপনারা, সবাইকে নিয়ে কি চলা সম্ভব হবে? এখন ওদের কথা আমি বলিনি, তুমি বলছো। আমার জোর করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিও না। আর বামফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইএম সিদ্ধান্ত নেয়, এবং বাম শরিকরা মাঝে মধ্যে, বিশেষত ফরওয়ার্ড ব্লক বা আরএসপি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে। একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কী করে বুঝবে তাহলে তুমি? দাদা